আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইনে বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি আজকে অর্থাৎ এখন তোমাদের বাংলা ক্লাস নেব। তোমরা সবাই জানো যে আমি তোমাদের ক্লাসে বাংলার অধ্যায় 1 থেকে শুরু করে অধ্যায় 15 পর্যন্ত শেষ করেছি। আমরা এই অধ্যায়গুলোতে তোমার গদ্য আছে হচ্ছে 9টি এবং পদ্য আছে হচ্ছে 6টি। এই 15টা অধ্যায়ের মধ্যে গদ্য আছে হচ্ছে 9টি, পদ্য আছে 6টি। এই যে গদ্য আছে, যে গদ্য অর্থাৎ তোমাদের গল্প অথবা নাটিকা, এই যে গল্প এবং নাটিকা আছে এর মধ্যে থেকে কিন্তু তোমাদের সবাইকে আমি বিরাম চিহ্ন অর্থাৎ বোর্ড বই থেকে বিরাম চিহ্নগুলো সুন্দর করে আন্ডারলাইন করে দিয়েছি। এই যে তোমার গদ্য থেকে যে আমরা বিরাম চিহ্নগুলো আন্ডারলাইন করে দিয়েছি এগুলো তোমাদের সবাইকে মুখস্থ করাইছি। তারপরে হচ্ছে তোমাদের শব্দের অর্থ মুখস্থ করানো হয়েছে, তারপরে শূন্যস্থান মুখস্থ করানো হয়েছে, প্রশ্ন পড়ানো হয়েছে। আবার তোমার কবিতা থেকে যেমন সংকল্প, কাজী নজরুল ইসলাম, এই কবিতাগুলো থেকে তোমাদের কবিতাগুলো মুখস্থ করানো হয়েছে। আবার কবিতাতে কয়টা কমা আছে, কয়টা হাইফেন আছে, কয়টা সেমিকোলন আছে, এগুলো সব তোমাদের সবাইকে মুখস্থ করানো হয়েছে। আবার মূলভাবও মুখস্থ করানো হয়েছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের 16 নম্বর অধ্যায় অর্থাৎ 16 নম্বর অধ্যায়টা একটু তোমাদের সামনে আলোচনা করব। তোমরা সবাই 16 নম্বর অধ্যায়টা দেখো। 16 নম্বর অধ্যায়টা কি বলেছে? 16 নম্বর অধ্যায়টা হচ্ছে, আমি একটু বের করব। 16 নম্বর অধ্যায়টা হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা। শিক্ষাগুরুর মর্যাদা অর্থাৎ শিক্ষককে কিভাবে মর্যাদা দিতে হবে এবং শিক্ষককে কিভাবে সম্মান করতে হবে, এই কথাগুলো এই কবিতায় বলা হয়েছে। এই কবিতায় তোমার লাইন আছে 42টি, প্যারা আছে 60টি, শব্দ আছে 245টি, দাঁড়িয়ে আছে 11টি, কমা আছে 24টি, তারপর উদ্ধৃত অর্থাৎ চিহ্ন আছে হচ্ছে তোমার 6টি, হাইফেন আছে 60টি, আশ্চর্যবোধক চিহ্ন আছে হচ্ছে 1টি। এই শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি লিখেছে হচ্ছে কাজী কাদের নওয়াজ। এখানে প্রথমে বলানো হয়, আমরা কবিতাগুলো একবার এক নজর দেখে নেব। কবিতাতে কি বলানো হয়েছে আমরা একবার পড়ে নেব। এটা কীভাবে পড়তে হয় এটা তোমরা সবাই লক্ষ্য করবা। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবীর দিল্লির, অর্থাৎ বাদশাহ আলমগীর কুমারে অর্থাৎ বাদশাহ আলমগীরের যে ছেলে পুত্রকে পড়াইতে হচ্ছে একটা মৌলবী দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ির গুরুর চরণে। অর্থাৎ বাদশাহ একদিন দেখতেছে যে তার পুত্র একটা পাত্র হস্তে নিয়ে অর্থাৎ হাতে নিয়ে তার শিক্ষকের পায়ে পানি ঢালছে। পুলকিত হৃদয়ে আনত নয়নে অর্থাৎ বাদশাহ এই যে তার পুত্র যে তার শিক্ষকের পায়ে পানি ঢালছে এটা সে দেখছে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাপ সঞ্চারী অঙ্গুলি। অর্থাৎ বাদশার পুত্র শিক্ষকের পায়ে যে পানি ঢালছে, এই পানি ঢালছে তার পুত্র, কিন্তু নিজ হাত দিয়ে তার শিক্ষকের পাটা পরিষ্কার করে দিচ্ছে না। শিক্ষক কিন্তু সে নিজ হাত দিয়েই তার পাটা পরিষ্কার করছে। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই, দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। অর্থাৎ তার পুত্র যে তার পায়ে পানি ঢালছে, বাচ্চা এটা মনে করছে যে তার পুত্র শুধু পায়ে পানি ঢালবে না, সে তার
সে এটা মনে করবে যে তার পুত্র যেন তার নিজ হাত দিয়ে বাচ্চার পাটাও পরিষ্কার করে দেয়, এটা পুত্র মনে করে, এটা হচ্ছে বাদশাহ আলমগীর মনে করছে। কিন্তু এটা সে তার পুত্রকে সে দেখতে পেল যে সে নিজ হাত দিয়ে পাটা পরিষ্কার করে দিচ্ছে না, ও শুধু পানি ঢেলে দিচ্ছে, এটা সে ভাবছে। হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন আমি ভয় করি না কো, যাই যাবে শির টুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন ছাড়, ভয় করি না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশা শুধালে শাস্ত্রের কথা শুনব অনর্গল। অর্থাৎ তার পুত্র যে নিজ হাত দিয়ে নিজ হাত দিয়ে তার শিক্ষকের পাটা পরিষ্কার করে দিচ্ছে না, এটা বাদশার মনে একটা ব্যথা লেগে গেছে। সে কেন, সেই শিক্ষক তার পুত্রকে কি শিক্ষা দিয়েছে যে সে শুধু পানি ঢেলে দেবে কিন্তু তার পাটা কেন পরিষ্কার করে দেবে না, সে এটা ভাবছে। এবং বাদশা এটা মনে করেছে যে শিক্ষকের কাছে এই কথাগুলো তুলে ধরবে, কিন্তু শিক্ষক ভয় পেয়ে গিয়েছে যে শিক্ষক ভয় পেয়ে গিয়েছে যে বাদশা নাকি কি বলে, দিল্লির একজন বাদশা, সে নাকি কি জানি কি করবে, আমি সামান্য একটা শিক্ষক, তো এটা ভাবছে। কিন্তু তারপর ভাবার পরও শিক্ষক বলছে যে শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোনো ছাড়, ভয় করি না, কথা ভয় করি না, বাদশা যাই বলুক না কেন আমি ভয় করব না, ধারি না কো ধার, কোনো ধার ধারি না আমি, মনে আছে মোর বল, অর্থাৎ আমার মনে বল আছে, বাদশা শুধালে শাস্ত্রের কথা শোনাব অনর্গল। বাদশা যদি আমাকে এই কথাগুলো বলে তাহলে আমি যে শাস্ত্রের যে কথাগুলো আছে এই কথাগুলো বাদশাকে আমি শোনাবো। যাই যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়ে মান বড়, আমি শোনাবো শাহান শাহে। প্রাণের চেয়ে যে মান বড় এটা আমি অনর্গল এই বাদশাকে শোনাবো। তারপর দিন প্রাতে, অর্থাৎ তারপরের দিন সকালে বাদশার দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে, অর্থাৎ বাদশার দূত শিক্ষককে কি করলো, ডেকে কেল্লাতে নিয়ে গেল, অর্থাৎ বাদশার কেল্লাতে নিয়ে গেল। খাস কামরাতে যাবে, অর্থাৎ খাস কামরাতে যাবে, শিক্ষককে ডাকি বাদশা কহেন, শিক্ষককে বাদশা ডেকে বলছেন শুনুন জনাব তবে, অর্থাৎ শিক্ষককে বলছে আপনি শুনুন, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, পুত্র কি আমার কাছে কিছু সৌজন্য শিখিয়েছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, অর্থাৎ গুরুজনে সে বেয়াদবি শিখেছে এবং অবহেলা শিখিয়েছে। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা, নহিলে তাই কি নয়, আমি কি সকালবেলা এটা আমি কি মিথ্যে দেখেছি, আমি তো সকালবেলা নিজের চোখে দেখছি এটা। শিক্ষকে কন যাহপনা আমি বুঝিতে পারিনি, হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালয়। শিক্ষক বলছে বাদশাকে যে কি কথা আমি তো বুঝতে পারিনি, আপনি আমাকে এই নিরালয় এখানে কেন ডেকেছেন আমাকে একটু বলুন। বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়িয়ে তফাতে, অর্থাৎ বাদশা এখানে বলছে যে সেদিন আমি দেখছি যে সেদিন আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি, অর্থাৎ সেদিন সকালে আমি দূর থেকে দাঁড়িয়ে কি দেখলাম, এটা নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, অর্থাৎ নিজের হাত দিয়ে আপনি আপনার পা কেন পরিষ্কার করছেন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ, আর আমার পুত্র শুধু আপনার পাটা জলটা ঢেলে দিয়ে ভিজাচ্ছে। নিজ হাতখানি আপনার পায়ে বুলেয়া সযতনে, নিজ হাতখানি আপনার পায়ে বুলিয়া সযতনে, কেন আপনার পায়ে সে আপনার পায়ে নিজ হাত দিয়ে পরিষ্কার করে দিল না, ধুয়ে দিল না কেন সে চরণ, অর্থাৎ কেন সে পা ধুয়ে দিল না, বড় ব্যথা পায় মনে। বাদশা আলমগীর এখানে বড় ব্যথা পেয়ে গেছে। বাদশা আলমগীর বলছে আমি এটা বড় ব্যথা পেয়েছি। উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজি দাঁড়িয়ে সগৌরবে, কুর্নিশ করি বাদশা তবে কহেন উচ্চ স্বরে, বাদশা উচ্চ স্বরে বলছে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশা আলমগীর। এখানে শিক্ষক বাদশা আলমগীরকে মহানুভবতার একটা পরিচয় দিয়েছে।
মহানুভবতার একটা পরিচয় দিয়েছে। অর্থাৎ বাদশাহ আলমগীর যে দিল্লির একজন বাদশাহ, সেই সম্পর্কে শিক্ষক এখানে বলেছেন। অর্থাৎ তার মনের যে মহানুভবতা, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে আচার আচরণ এখানে প্রস্ফুটিত হয়েছে বাদশাহ আলমগীরের। এখানে আমরা এই কবিতাটুকু ভালো করে পড়ে নেব। কবিতাটুকু আমরা প্রথমে 12 লাইনটা মুখস্থ করব বাসায়। আমরা আজকে আমরা রাত্রে এটা মুখস্থ করব, তারপরে মূল ভাবটা পড়ে নেব। এখানে মূল ভাব থেকে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। এখানে শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতার শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পানি ঢেলে নিয়েছিলেন। এখানে শিক্ষক একজন সাধারণ মানুষ, কিন্তু দিল্লির একজন বাদশাহ, সেই বাদশার পুত্রের কাছ থেকে তিনি পানি ঢেলে নিয়েছিলেন। কিন্তু বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট হলেন না। কিন্তু দিল্লির একজন বাদশাহ, তিনি এতেও সন্তুষ্ট হলেন না। বাদশাহ আলমগীর প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দিবেন। বাদশাহ আলমগীর দিল্লির একজন বাদশাহ, সে প্রত্যাশা করলেন যে সে তার ছেলে শুধু বাদশার পায়ে পানি ঢেলে দেবে না, পানি ঢেলে দেবে এবং বাদশার পাটা পরিষ্কার করে দেবে। এটা প্রত্যাশা করেছিলেন বাদশাহ আলমগীর। তবেই না তার সন্তান নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম নিয়ে দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। যখনই বাদশার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দেবে এবং পাটা পরিষ্কার করে দেবে, এই পাটা পরিষ্কার করে দেওয়ার ফলে তখনই না সে নৈতিকতা, মূল্যবোধ, আচার আচরণ ভালোভাবে শিখতে পারবে এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। বাদশাহ আলমগীর উপলব্ধি করেছিলেন যে তার ছাত্র শিক্ষককে যথাযথ মর্যাদা দিতে জানে না, শিক্ষককে সেবা করতে জানে না, সে কখনো পরিবার, সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। বাদশাহ আলমগীর এটা উপলব্ধি করেছিল যে যে ছাত্র শিক্ষককে ভালোভাবে মর্যাদা করতে জানে না, সে কখনো শিক্ষকের সেবা করতে পারবে না, সে কখনো পরিবার ও সমাজ এবং দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। এই যে শিক্ষাগুরুর মর্যাদা আমরা পড়লাম, তোমরা এটা থেকে কি শিখতে পারো? অবশ্যই এই শিক্ষাগুরুর মর্যাদা কবিতা থেকে অনেক কিছু শেখার আছে। আমরা এখানে অনেক কিছু শিখতে পারবো। আমরা এখানে দেখো একটা বিষয়টা লক্ষ্য করো যে এইটা থেকে আমরা কি উপলব্ধি করতে পারি, এই মূল ভাব থেকে আমরা এটা কি জানতে পারি। শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলো কাণ্ডারি। শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড, আর এই জাতির মেরুদণ্ডকে গড়ে তুলতে হলে অবশ্যই শিক্ষকের প্রয়োজন। একজন শিক্ষক যদি একজন ছাত্রকে ভালোভাবে অধ্যয়ন করতে না পারে, একজন শিক্ষক যদি একটা স্টুডেন্টকে ভালোভাবে পড়াইতে না পারে এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে না পারে, সে কখনো জাতির কাণ্ডারি হিসেবে গড়ে উঠতে পারবে না। তিল তিল করে নীরবে নিভৃতে শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। তিল তিল করে অর্থাৎ ধীরে ধীরে একজন শিক্ষক নীরবে নিভৃতে সযত্নে একজন স্টুডেন্টকে সুন্দরভাবে তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে পারেন। আর এইটা শুধু একজন শিক্ষকে পারেন। একজন স্টুডেন্টের ভবিষ্যৎ কী হবে, একজন স্টুডেন্ট ক্লাসে কী রকম পড়াশোনা করছে, একজন শিক্ষক সে ক্লাসে কিভাবে উপস্থাপনা করছে, সে কিভাবে পাঠ অধ্যয়ন করছে, একজন শিক্ষক কিভাবে তার স্টুডেন্টদের কন্ট্রোল করছে এবং কিভাবে পড়াচ্ছে, এটা কিন্তু একজন শিক্ষক ভালো বোঝেন এবং ভালো কিছু পারেন আর কি। সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম। একজন সমাজ এবং একজন দেশের, একটা রাষ্ট্রের জন্য একজন শিক্ষকের অবদান কিন্তু অপরিসীম। একজন শিক্ষকের অবদান অপরিসীম। দেখো তোমরা, একজন শিশু যখন জন্মগ্রহণ করে, সেখান থেকে কিন্তু কোনো কিছু শিখে আসে না। পরিবার অর্থাৎ তার ফ্যামিলি এবং সমাজের কাছ থেকে সে অনেক কিছু প্রথমে শেখে। সে প্রথমে হাঁটতে শেখে এবং মায়া বা বাবা বা তার ভাই বোনের কাছ থেকে কথা বলতে শেখে। এক সময় দেখা যায় যে সে স্কুলে আসে, কিন্তু সে বাড়ি থেকে কিন্তু অধ্যয়ন করতে পারে না। বাড়ি থেকে যদিও সে দেখা যায় যে বাংলা বর্ণমালা বা ইংরেজি বর্ণমালা, এই বর্ণমালাগুলো কিন্তু শেখে, কিন্তু সে কিন্তু বাড়ি থেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে না। একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে অবশ্যই আমাকে
কোথায় আসতে হবে? আমাকে অবশ্যই স্কুলে আসতে হবে। স্কুলে এসে একজন টিচার অর্থাৎ টিচাররা যেভাবে আমাদের অধ্যয়ন করাবেন সেইভাবে আমাদের দেখা উচিত, সেইভাবে আমাদের তাদের অনুকরণ করা উচিত, তাদের নৈতিকতা এবং মূল্যবোধের দৃষ্টান্ত অর্থাৎ এগুলো দৃষ্টান্তগুলো আমাদের দেখা উচিত। তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে, এই সমাজে শিক্ষকের মর্যাদা কিন্তু সবার উপরে। দেখা যায় যে প্রথমে প্রাথমিক বিদ্যালয়ে আমরা পড়ি, তারপর হাই স্কুলে পড়ি, তারপর হচ্ছে আমরা কলেজে পড়ি, দেখা যায় ইউনিভার্সিটিতে পড়ি। এই যে এক একটা স্টেপ আছে, এই এক একটা স্টেপেতে কিন্তু এক একটা শিক্ষকের মর্যাদা কিন্তু এক একটা রকম। এই যে এক একটা রকম কিন্তু দেখা যায় যে কলেজে আমরা যখন কলেজ পাস করব, কলেজ পাস করার পর ইউনিভার্সিটিতে আমরা চান্স নেব, ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে। সবাই কিন্তু এই যে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা ইউনিভার্সিটি ভালো একটা চাকরি করবে, করার পর কিন্তু অবশ্যই তার টিচারকে কিন্তু সে সম্মান করবে এবং সে ভবিষ্যতে কিন্তু টিচারদের কথা বলবে। আমরা এই শিক্ষাগুরুর মর্যাদা কবিতা থেকে, এই মূল ভাব থেকে কিন্তু অনেক কিছু শিখলাম। আশা করি তোমরা সবাই এই মূল ভাবটুকু মুখস্থ করবে বাসায়। এরপরে দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। আমরা কুমার অর্থ কি, এটা আমরা ক্লাসে আলোচনা করেছি এবং ক্লাসে তোমরা সবাই এটা মুখস্থ করেছো। শাহজাদা অর্থ কি, এটা মুখস্থ করছে। বাড়ি অর্থ কি, চরণ অর্থ কি, শির অর্থ কি, শাহানশা অর্থ কি, প্রক্ষালন অর্থ কি, কুনিশ অর্থ কি, এইগুলো কিন্তু সবাই তোমরা মুখস্থ করেছো। আবার দেখো এখানে তোমরা এটা আমার দিকে লক্ষ্য করো যে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে। এই যে ঘরের ভিতর কুমার, বাড়ি, চরণ, শির, শাহানশা, কুর্নিশ, এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কিন্তু দিয়ে নিচের কি করতে হবে, খালি জায়গায় বসে বাক্য তৈরি করতে হবে। যেমন পিতার ড্যাশ হাতে রেখে পুত্র দোয়া চাইলো। এখানে কিন্তু পিতার ড্যাশ, এই ড্যাশে কিন্তু আমাদের উপরের যে কিন্তু খালি ঘরের ভিতর যে শব্দগুলো আছে, এই উপযুক্ত শব্দগুলো নিয়ে সেখানে ব্যবহার করতে হবে, এখানে বসিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। দেখো এখানে কি হয় আমি একটা বুঝাই দিই। যেমন পিতার ড্যাশ হাতে রেখে পুত্র দোয়া চাইলো, অর্থাৎ পিতার চরণে হাত রেখে, পিতার চরণে অর্থাৎ পিতার পায়ে হাত রেখে পুত্র জয় চাইলে। এভাবে আমরা সব খালি জায়গাগুলো পূরণ করে নেব। এগুলো আমরা কিন্তু বাসায় পড়ে নেব। অর্থাৎ এই 1 নাম্বার মূল ভাবটা পড়বো, 2 নাম্বার শব্দের অর্থটা পড়বো, 3 নাম্বার খালি ঘরে পূরণ এটা পড়বো, 4 নাম্বার প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। প্রশ্ন ক নাম্বার, বাদশাহ আলমগীরের পুত্রকে কি পড়াতেন? এটা আমরা সবাই জানি যে বাদশাহ আলমগীরের পুত্রকে কি পড়াইতেন, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা আমরা আগে পড়েছি। অর্থাৎ 4 নাম্বারটা সবাই মুখস্থ। 4 নাম্বার এখানে 4টা প্রশ্ন আছে। প্রাণের চেয়ে মান বড়, শিক্ষক এ কথা বললেন কেন? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের দেখা যাবে মূল ভাবের মধ্যে থেকে আমরা অধ্যয়ন করে নিতে পারবো। এরপরে দেখো আছে হচ্ছে ও নাম্বার আছে, বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন। এগুলো কিন্তু আমরা আগেই পড়েছি, অর্থাৎ আমি কিন্তু আলোচনা করেছি তোমাদের সামনে। শিক্ষক কি বলে বাদশার সুনাম করলেন, এটাও কিন্তু আমরা পড়েছি। 5 নাম্বারটা পড়ার দরকার নাই, 6 নাম্বারটা পড়ার দরকার আছে। 6 নাম্বারটা কি বলেছে, যেমন এখানে কয়েকটা যুক্তবর্ণ দেওয়া আছে। ক্ষীয় দন্তে শয় বয়ে বফলা দেওয়া আছে, দন্তে শয় ময় দন্তে শয় মফলা দেওয়া আছে, দন্তে শয় তয় রফলা দেওয়া আছে। প্রত্যেকটি যুক্তবর্ণ ব্যবহার করে 3টি করে শব্দ লিখি। এই যে প্রত্যেকটা যুক্তবর্ণ ব্যবহার করে আমরা শব্দ লিখবো। যেমন আমরা এর আগে পড়েছি যে আমরা কিভাবে যুক্তবর্ণগুলো আমরা লিখতে পারি। আমরা প্রথমে কিন্তু আমি ক্লাসে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি, তোমাদের সাথে এই বিষয়গুলো কিন্তু নিয়ে দেখা যায় আমি প্র্যাকটিসও করাইছি। আমরা প্রথমে এই যে ক্ষীয় থেকে কি হয় এটা আমরা একটু দেখে নেব। দেখো ক্ষীয় থেকে কি হয়, আমরা প্রথমে লিখলাম ক্ষীয়টা লিখলাম। এইটা ক্ষীয় সমান সমান কি হয়, আমরা এই ক্ষীয়টা ভাঙলে কি কি বর্ণমালা পেয়ে থাকি। ক্ষীয়টা ভাঙলে আমরা বর্ণমালা পেয়ে থাকি হচ্ছে ক যোগ কি হবে, তোমরা সবাই জানো, এটা আমরা ক্লাসেও মুখস্থ করেছি। এখানে একটা হর্ষন্ত দিতে হবে। এই ক্ষীয়টাকে ভাঙলে হবে ক যোগ মূর্ধন্য ষ। এখন আমরা কি করতে পারি, দেখো এখন এই যে এই ক্ষীয়টাকে ভেঙে আমরা ক যোগ মূর্ধন্য ষ বের করলাম। এটা থেকে আমরা এখানে একটা ক্লোন দিলাম। ক্লোন দেওয়ার পর এখান থেকে এই যে ক্ষীয় থেকে আমরা একটা শব্দ তৈরি করব। কিভাবে শব্দ তৈরি করব, দেখো ক্ষীয়তে কি হয়, যেমন শিক্ষক, শিক্ষক বের করলাম, অর্থাৎ আমরা একটা শব্দ তৈরি করলাম। এই শব্দ থেকে একটা বাক্য কিভাবে তৈরি করতে পারি, দেখো কিভাবে তৈরি করে, যেমন
যেমন এটা আমরা লিখবো যে রাজু স্যার আমার প্রিয় শিক্ষক, এটা এখানে লিখবো আমরা রাজু স্যার আমার প্রিয় শিক্ষক। তাহলে এই যে ক্ষীয়টা ভেঙে আমরা ক যোগ মূর্ধন্য ষ পেলাম, এখানে একটা ক্লোন দিয়ে নেব, ক্লোন দিয়ে আমরা একটা শব্দ লিখবো, শব্দটা হচ্ছে শিক্ষক। এই শিক্ষকের মধ্যে কি আছে? ক্ষীয় আছে কিন্তু, তাহলে অবশ্যই শব্দটা হতে হবে এই যুক্ত বর্ণ ক্ষীয়টার উপর। এখানে শিক্ষক, তাহলে আমরা এখানে একটা তীর চিহ্ন দিলাম, তারপর রাজু স্যার আমার প্রিয় শিক্ষক, এই শিক্ষকটা একটা আন্ডারলাইন করে দিলাম। এভাবে এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের যে স্কুল থেকে নির্বাচিত যে শীটটা দেওয়া হয়েছিল যুক্ত বর্ণের, ওই শীট থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো অর্থাৎ এই যুক্ত বর্ণটা কিভাবে ভাঙতে হয়, কিভাবে শব্দ গঠন করতে হয়, আবার কিভাবে বাক্য তৈরি করতে হয়, এটা কিন্তু আমরা পড়েছি। আশা করি তোমরা সবাই তোমাদের যে বাড়িতে যে নির্বাচিত যে যুক্ত বর্ণের শীটটা আছে, এই শীট থেকে তোমরা সবগুলো অর্থাৎ একটা করে অর্থাৎ প্রত্যেকটা দিন 10টা করে এরকমভাবে যুক্ত বর্ণ লিখবা, এরকমভাবে যুক্ত বর্ণ লিখে এরকম তোমার ভাঙবা, তারপরে একটা ক্লোন দিবা, তারপরে হচ্ছে একটা শব্দ গঠন করবে, এ থেকে একটা বাক্য তৈরি করবা। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। দেখো নিচে 7 নম্বরে বলেছে বিপরীত শব্দগুলো ঠিক মতো সাজায়। এই যে বিপরীত শব্দগুলো দেওয়া আছে যে এখানে, এটা তোমরা সবাই দেখে নাও, এখানে 84 পৃষ্ঠা, এটা তোমরা সবাই দেখে নেবে। বড় আর এখানে কিন্তু সোজাসুজি যে দেওয়া আছে যেমন অপযশ, এটা কিন্তু হবে না, এখানে সাজিয়ে দেওয়া নেই, এখানে এলোমেলোভাবে দেওয়া আছে, তোমাকে অবশ্যই এটা সাজিয়ে লিখতে হবে। কিভাবে সাজিয়ে লিখতে হবে? বড়, এখানে হবে ছোট, এখানে হবে মান, এখানে হবে অপমান, এখানে হবে যশ, এখানে হবে অপযশ, এখানে আছে বিষাদ, এখানে কি হবে? হর্ষ, এখানে আছে উন্নত, এখানে আছে অবনত হবে, এখানে আছে সকাল, এখানে আছে বিকাল। এভাবে আমরা বিপরীত শব্দগুলো সবাই জেনে নিব। তারপরে দেখো আর একটা বিষয় আছে, নিচের আছে কবির পরিচিতি। কবির পরিচিতি কি দেওয়া আছে দেখো, আমরা একবার কবির পরিচিতিটা পড়ে নেব, সবাই ভালো করে কবির পরিচিতি পড়ে নেবে। তো যাই হোক, তোমরা সবাই কবির পরিচিতিটা বের করো, বই 84 পৃষ্ঠা। কবির পরিচিতি কি বলেছে দেখো, আমরা একটা পড়ে নেব এটা। এই কবির পরিচিতিটা কিন্তু একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু আমাদের সবাইকে ভালোভাবে পড়তে হবে, এটা কিন্তু মুখস্থ করতে হবে যে কবি, এখানে আমরা একটু পড়ে নিই। দেখো, কবি কাজী কাদের নওয়াজ 1909 সালের 15ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই কবি কাজী কাদের নওয়াজ কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন এটা তোমরা মুখস্থ করে নেবে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও বিটি পাশ করেন। তিনি কোথা থেকে অনার্স এবং বিটি পাশ করেন এটা পড়বা, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সে কি করলেন? তিনি বিটি পাশ করলেন, অনার্স এবং বিটি পাশ করলেন। তিনি চাকরি জীবনের প্রথমে ছিলেন সাব ইন্সপেক্টর। তিনি চাকরি জীবনের প্রথমে কি ছিলেন? সাব ইন্সপেক্টর। পরে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরে তিনি বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য খ্যাতি লাভ করেন। তিনি কোন বিষয়ে খ্যাতি লাভ করেন এটা কিন্তু তোমাদের বুঝতে হবে আগে। যেমন তিনি নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য খ্যাতি লাভ করেন। 1983 সালের 3রা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তিনি কবে মৃত্যুবরণ করেন এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পড়াইছি, এর মূল ভাবটা বুঝিয়ে দিয়েছি, শব্দের অর্থ, তারপর যুক্তবর্ণ, তারপর হচ্ছে কবির পরিচিতি, এই সবগুলো কিন্তু তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি। এটা তোমরা সবাই বাসায় মুখস্থ করবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। এ বলে আমি আমার ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।